খবর বেরিয়েছে এলএনজি সরবরাহ নিশ্চিতে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী। তো কাতার গেলে এই পররাষ্ট্রমন্ত্রী কি রজার খলিল নাকি খলিলুর রহমান, অনেকে তো অনেক নামে ডাকে। তো কাতারে গেলে কি এই গ্যাসের সরবরাহ ঠিকঠাক হয়ে যাবে? বিষয়টা কীরকম নাকি? বিষয়টা তো আসলে এত সহজ না, তাই না? তো কথা হচ্ছে যে কাতারের সাথে বাংলাদেশের একটা চুক্তি ছিল শেখ হাসিনার আমলে, সম্ভবত 10 বছর না 15 বছর কন্টিনিউয়াস কাতার কিন্তু ওই যে গ্যাস সরবরাহ করবে এটাই, এবং সে অনুযায়ী চলতেছিল ঠিক। হঠাৎ করে এই আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধের ডামাডোলে হরমুজ প্রণালীতে গন্ডগোল গ্যাঞ্জাম হয়, জাহাজ যখন আসে তখন কি করে ওই ইরান মিসাইল মারে, অ্যান্টিশিপ মিসাইল মেরে ওই জাহাজগুলোকে আক্রমণ করে। এই জন্যই তো বস্তুত ওই রাস্তাটা এখন ওপেন না, আর এই কারণেই কাতার থেকে এলএনজিগুলো এগুলো আসতে পারে না। বিষয়টাকে পরিষ্কারভাবে বুঝতে গেলে এই যে উপসাগরীয় অঞ্চলের ম্যাপটা দেখতে হবে। এখানে যে ম্যাপ আমি দেখালাম, তো এখানে যে হরমুজ প্রণালী দেখা যাচ্ছে, যে পারস্য উপসাগর থেকে বের হতে গেলে এই হরমুজ প্রণালী দিয়ে তারপরে কি বের হতে হয়, এবং তারপর ওমান উপসাগরে আসতে হয়। তো এখন এই কাতার হলো একটা দ্বীপের মতো, যেটা নাকি পারস্য উপসাগরে অবস্থিত। এখানে যে ম্যাপ দেখাও যাচ্ছে যে কাতার কোথায়। অর্থাৎ কাতার থেকে তেল বা গ্যাস, আসলে কাতার তো তেল উৎপাদন করে না, বেসিক্যালি তারা গ্যাস উৎপাদন করে, এবং তাদের নাকি বিপুল পরিমাণে গ্যাস আছে। এই গ্যাস বিক্রি করেই বস্তুত তারা এখন পৃথিবীর অন্যতম ধনী একটা দেশ। তাদের পার ক্যাপিটা ইনকাম $1,00,000 বেশি। তো এই কাতারের এই গ্যাস এইগুলো বস্তুত এই পারস্য উপসাগরের এখানে জাহাজ দিয়ে হরমুজ প্রণালী ছাড়া অন্য কোনো ওয়েতে যাওয়ার কোনো আর অল্টারনেটিভ নাই। অর্থাৎ কাতারকে একেবারে 100% এই হরমুজ প্রণালীর উপরেই নির্ভর করতে হয়। তো বস্তুত বাংলাদেশে যে গ্যাস আমদানি করা হয় সেটা কিন্তু কাতার থেকে আমদানি করা হয়। তো তাই যদি হয় তাহলে প্রত্যেকটা জাহাজ যেগুলো নাকি এই যে এলএনজি বহন করবে সেটা তো হরমুজ প্রণালী ক্রস করেই আসতে হবে। হরমুজ প্রণালীকে তো বাইপাস করে আসার তো কোনো ওয়ে নেই। এখন আমেরিকা আর ইরানের মধ্যে যে সংঘাত, এই সংঘাতের মধ্যে ইরান একেবারে একটা দুর্দান্ত পলিসি গ্রহণ করছে। ওই যে হরমুজ প্রণালীর যে পাশে যে বন্দর আব্বাস আছে না, এবং এর আশেপাশে অঞ্চল, এখানে কিন্তু পাহাড়ি অঞ্চল, একেবারে দুর্গম পাহাড়ি অঞ্চল, একেবারে সাগরের একটু পর থেকে বিশাল দুর্গম পাহাড়ি অঞ্চল। তো ওই পাহাড়ি অঞ্চলের বিভিন্ন গুহার খন্দে এখানে কিন্তু ওই যে ইরান কী করছে, অ্যান্টিশিপ মিসাইল ওখানে মোতায়েন রাখছে। এখন আমেরিকার বিমান বাহিনী কতগুলো আর খুঁজে বাইর করবে? যেগুলো খুঁজে বাইর করে সেখানে তো বোমা টোমা মারে, কিন্তু ওদের মিসাইলের তো শেষ নাই। আর ওখানে ওই পাহাড়ের গুহা খন্দ এগুলোর তো কোনো শেষ নাই। তো ওই জায়গায় এগুলো মোতায়েন রাখছে। তো ওই হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজই ওখান দিয়ে যায়, তারা কি অ্যান্টিশিপ মিসাইল দিয়ে ওই জাহাজের উপরে আক্রমণ করে, এবং এই কারণেই কিন্তু বস্তুত এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। সেই হেতু বাংলাদেশ যে এলএনজি কাতার থেকে আমদানি করে সেগুলোও বন্ধ হয়ে গেছে, এবং এই জন্যই তো বস্তুত বাংলাদেশে গ্যাসের হাহাকার। এবং এই গ্যাস ব্যবহার করেই তো আমাদের দেশে যে বিদ্যুৎ যে জেনারেটরগুলো আছে বড় বড়, এগুলো গ্যাস দিয়েই কিন্তু চলে। আর যেহেতু এই গ্যাস আসা বন্ধ হয়ে গেছে, সেই হেতু বিদ্যুতের হাহাকার। এটাই বাস্তবতা, হলো এটাই। এর জন্য এই সরকারও দায়ী না, আগের সরকারও দায়ী না। তবে হ্যাঁ, শুধুমাত্র কাতার নির্ভর হয়ে না থেকে অন্যান্য আরও সোর্স মনে হয় যে উন্মুক্ত রাখা উচিত ছিল আগে। কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশের চাহিদা তো অত বিশাল না, বুঝতে হবে। এইটা হলো বড় বড় যে দেশগুলো, যেমন ধরুন যে চায়না, মনে করেন ভারত বা আমেরিকা, এরা যদি কোনো দেশের থেকে কোনো কিছু আমদানি করে, তখন এরা চেষ্টা করে যে শুধুমাত্র একটা দেশের উপরে নির্ভরশীল না থেকে বিভিন্ন অপশন খোলা রাখে। যেমন ভারত, তারাও কিন্তু উপসাগরীয় অঞ্চল থেকে, যেমন এই যে ইরান, এখান থেকেও তেল কিন্তু তারা প্রচুর আমদানি করতো। বাট একই সঙ্গে তারা সৌদি আরব, দুবাই, বাহরাইন, তারপরে এই যে এই কাতার, এখান থেকে আমদানি করতো। বাট অ্যাট দ্য সেম টাইম এরা কিন্তু ওই রাশিয়া থেকেও আমদানি করে, তারপরে আফ্রিকা থেকে আমদানি করে, এখন আমেরিকা থেকে এবং ভেনেজুয়েলা, সব জায়গা থেকে আমদানি করে। অর্থাৎ
যেহেতু তাদের বিশাল চাহিদা, সেহেতু তাদের উৎস কিন্তু এক জায়গায় রাখলে পরবর্তীতে, যেমন এখানে এই যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ, তো যেহেতু বাংলাদেশ শুধুমাত্র একটা জায়গার উপরে নির্ভরশীল ছিল কাতার, সেহেতু বাংলাদেশ বিপদে পড়ে গেছে। তো ভারতও যদি শুধু এই কাতার অথবা এই অঞ্চলে যে দেশ আছে যেমন আবুধাবি, তারপরে যে কুয়েত, এই সমস্ত জায়গা দেশের সাথে যদি তার ব্যবসা বাণিজ্য থাকতো শুধুমাত্র ভারতের এই যে তেল গ্যাস জ্বালানির জন্য, তাহলে কিন্তু তারা বিপদে পড়ে যেত। যেহেতু তাদের অল্টারনেটিভ নানা ওয়ে আছে, সোর্স আছে, যেহেতু তারা বিপদে পড়েনি। তো বাংলাদেশের তো অত বিশাল চাহিদা না, যে কারণে তো এরকম ডাইভার্সিফাইড উৎসের দরকার আসলে পড়ে না। এটাই বাস্তব সত্য কথা। বাংলাদেশের যেটুকু চাহিদা একটা দেশ যদি নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করে তাহলেই হয়, এবং সেই জন্য কাতারের সাথে চুক্তি। তো এখন এই কাতার থেকে এলএনজি গ্যাস জাহাজ যোগে এই যে হরমুজ প্রণালী ক্রস করতে পারছে না, এবং অলরেডি কয়েকটা জাহাজ আক্রান্ত হয়েছে না, অনেকগুলো জাহাজ ডুবেও তো গেছে, সেগুলো তো খবরে আমরা জানি। এবং এই জন্যই তো বস্তুত বাংলাদেশের সমস্যা, তাই না? তো এখন এই খলিলুর রহমান বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী, উনি গেলেন কাতারে। তো গিয়ে কী হবে? কাতার তো বলে নাই যে আমরা তেল গ্যাস সাপ্লাই দেবো না, মানে গ্যাস সাপ্লাই দেবো না। কাতার কি বলছে নাকি? না, বলেনি। এখন হরমুজ প্রণালীর গণ্ডগোলের কারণেই তো কাতার থেকে গ্যাস আসতে পারে না। তাহলে এখানে খলিলুর রহমান কাতারে গিয়ে ফায়দাটা কী? আমার বক্তব্য হলো ফায়দাটা কী? এই হরমুজ প্রণালীকে বাইপাস করে এমন কোনো ওয়ে আছে নাকি? বা এই খলিলুর রহমানের মাথার মধ্যে এমন কোনো ওয়ে আছে, যা উদ্ভাবনী আছে, যা দিয়ে এই হরমুজ প্রণালীকে বাইপাস করে এলএনজি বাংলাদেশে আনা যায়? আমার তো মনে হয় যে না। মনে হয় কি, যাদের কমন সেন্স আছে তারাই তো দেখবে। এই যে ম্যাপটা আমি দেখালাম, এটা দেখলেই তো বোঝা যায় যে অন্য কোনো ওয়ে নেই, তাই না? তাহলে এখানে কাতারে গিয়ে ফায়দাটা কি? আমি জানি না আসলে কী জন্যে গেছে, আর গিয়ে ফায়দাটা কি বাংলাদেশের, তাতে বাংলাদেশের মানুষের উপকার কী? তবে হ্যাঁ, বাংলাদেশের কিছু লস আছে, কারণ এই লোকের এই সরকারি সফর এখানে করতে গেলে কয়েক লক্ষ টাকা এখানে খরচ হবে না? হবে তো। এখানে সে ফার্স্ট ক্লাস অর্থাৎ বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাস বিমানে যাবে, অনেক টাকা ভাড়া দিতে হবে, 5-7 লক্ষ টাকা ভাড়া দিতে হবে, 3-4 লক্ষর নিচে তো নাই। ওখানে গিয়ে 5 স্টার হোটেলে থাকবে, যদি 3 দিনও থাকে তাহলে 3 দিনের জন্য প্রত্যেক দিন 1 লক্ষ টাকা করে ধরলেও ওইরকম, তার মানে 15-20 লাখ টাকা তো তার খরচ হয়ে যাবে। তো এটাই তো বাংলাদেশের জন্য লস, কারণ এখানে গেলে তো এমন কোনো ফায়দা নাই। বরং কায়দা কানুন করে যদি রাশিয়া টাশিয়া ভেনিজুয়েলা যাইতো, বা আমেরিকার সাথে তো নাকি চুক্তি আছে এলএনজি আনার, তো এটার দাম নাকি বেশি, সো হোয়াট? এখন বাংলাদেশ আমেরিকার উপনিবেশ, রাইট? তো আমি তো এটাই বুঝছি না আমেরিকা কী করছে। প্রচণ্ড চাপ প্রেশার ক্রিয়েট করলেই তো বাংলাদেশ বাধ্য হতো ওই তেল গ্যাস আনার জন্যে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওই তেল গ্যাসের আবার প্রতিনিধি হলো পিটার হাস, যে নাকি আগে এই বাংলাদেশের যে মার্কিন এম্বাসি আছে না, তার রাষ্ট্রদূত ছিল। তো এখান থেকে চাকরি চলে যাওয়ার পর এখন পুরোপুরি তেল ব্যবসায়ী হয়ে গেছে এবং বাংলাদেশে এসে ঘাঁটি গেড়ে পড়ছে। আমেরিকাতে থাকলে ওই যে ওয়াশিংটন ডিসির বা যে কোনো শহরে ঘুরলে তো এরা তো কেউ ডেকেও জিজ্ঞেস করতো না তুমি কী বা কে। বাংলাদেশে থেকে রাজকীয় স্টাইল ভোগ করেছে যখন রাষ্ট্রদূত ছিল, এবং এখন রাষ্ট্রদূত না থাকা সত্ত্বেও কিন্তু রাজকীয় স্টাইলেই চলে। এই জন্যে বাংলাদেশের প্রেমে পড়ে গেছে, এবং আরও পার্মানেন্টলি থাকার জন্যে এখন তেল গ্যাসের একটা মানে রিপ্রেজেন্টেটিভ হয়ে অলরেডি চুক্তি টুক্তিও করে ফেলছে। বেশ মজার মানুষ। এই দেশে একবার যে আসে রাষ্ট্রদূত, বিশেষ করে পশ্চিমা দেশের, তারা কিন্তু এই দেশের থেকে আর যাইতে চায় না। পরবর্তীতে নানা কায়দা নানা উপলক্ষেই বাংলাদেশে আসতে চায়, কারণ এখানে যে রাজার যে ভাব বিলা, যে মানে বিভব, বৃত্ত, জৌলস, জাঁকজমক, এগুলো তারা ভোগ করে, রাজাধিরাজের মর্যাদা ভোগ করে। তো অন্য কোনো দেশে যদি রাষ্ট্রদূত হইতো তাহলে তো তাদের জিজ্ঞেস করতো না কেউ, তাই না? আর নিজের দেশে থাকলেও তো একটা পাবলিক তার ডেকে জিজ্ঞেস করে না, কাপ চাও খাওয়ায় না। বাংলাদেশে থাকলে ও যদি রাষ্ট্রদূত চাকরিতে থাকে তাহলে তো অবশ্যই রাজাধিরাজের মতো ব্যবহার পায়। ওখান থেকে চাকরি গেলেও যে একেবারে খুব পাংতেও থাকে তা না, তারপরেও কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে তারা কিন্তু দাওয়াত টাওয়াত পায় এবং খুব ভিভিআইপি এর বেশে চলে যায়। পিটার হাসের বিষয় কিন্তু সেটাই, এবং এই জন্যেই
সে কিন্তু বাংলাদেশ ছাড়ে না। যখন বাংলাদেশে থাকে, আমি যতটা শুনছি, কক্সবাজারের ওই দিকেই থাকে, নিরিবিলি থাকে। ঢাকা শহর অত্যন্ত যানজট, জ্যাম, থাকতে হয়তো ভালো লাগে না, সাগর পাড়ে থাকে, তাই না? তো এখন খলিলুর রহমান গেছে, কি আর বলি, কাতারে গিয়ে কি করবেন আমরা জানি না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।